তো আজকের আলোচনার বিষয় ডেটা মাইনিংয়ের একটা খুব মজার আর দরকারি টেকনিক। কিছু নোটস আর অনলাইন রিসোর্স দেখছিলাম এই অ্যাসোসিয়েশন রুল লার্নিং নিয়ে। আজ আমরা একটু ডেটার ভেতরের এই লুকোনো সম্পর্কগুলো প্যাটার্নগুলো খোঁজার চেষ্টা করব, বিশেষ করে দুটো পপুলার মেথড, অ্যাপ্রিওরি আর এফপি গ্রোথ। একদম ঠিক। আসলে প্রচুর ডেটার মধ্যে থেকে কাজের প্যাটার্ন খুঁজে বের করাটাই তো এখনকার চ্যালেঞ্জ। আর এই অ্যাসোসিয়েশন রুল লার্নিং আমাদের ঠিক এই কাজটাতেই হেল্প করে। ধরুন, ক্যান্টিনের কথাই যদি ধরি, ডেটা দেখে হয়তো বোঝা গেল যারা সিঙ্গারা আর চপ কিনছে তাদের মধ্যে ধরুন 70% আবার চাও নিচ্ছে। ও আচ্ছা। এটাই একটা অ্যাসোসিয়েশন রুল। আমরা লিখি সিঙ্গারা চপ ইজ ইকুয়াল টু চা। এখানে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হলো সাপোর্ট। হ্যাঁ, এই কম্বিনেশনটা সিঙ্গারা চপ চা একসাথে কত ঘন ঘন ঘটছে। আর দ্বিতীয়টা হলো কনফিডেন্স মানে যদি কেউ সিঙ্গারা আর চপ নেয় তাহলে তার চা নেওয়ার সম্ভাবনা ঠিক কতটা, 70% যেমন বললাম। বুঝেছি। তাহলে সাপোর্ট দিয়ে বুঝছি কম্বিনেশনটা কতটা কমন, আর কনফিডেন্স দিয়ে বুঝছি নিয়মটা কতটা ভরসা করা যায়, তাই তো? হ্যাঁ, সাপোর্ট আর কনফিডেন্স দিয়ে আমরা অ্যাসোসিয়েশন রুলের শক্তিটা কিভাবে মাপি? ঠিক তাই। এবার আসে অ্যাপ্রিওরি অ্যালগোরিদমের কথায়। এটা খুব সিস্টেম্যাটিকভাবে কাজ করে। হ্যাঁ, ওই রিপোর্টে যেমন বলা ছিল এটা নাকি ধাপে ধাপে কাজ করে, বেশ গোছানো। একদম। প্রথমে দেখে কোন একটা জিনিস সিঙ্গেল আইটেম কোনটা সবচেয়ে বেশি চলছে। ধরুন শুধু চা, ওকে। এটাকে বলে ফ্রিকোয়েন্ট ওয়ান আইটেম সেটস। তারপর দেখে কোন দুটো জিনিসের জোড়া বেশি জনপ্রিয়, যেমন হয়তো সিঙ্গারা আর চা। দুটো করে কম্বিনেশন। হ্যাঁ, ফ্রিকোয়েন্ট 2 আইটেম সেট। এভাবে এগোতে থাকে 3 আইটেম সেটস, 4 আইটেম সেটস। এর একটা দারুণ ব্যাপার হলো অ্যাপ্রিওরি প্রপার্টি। অ্যাপ্রিওরি প্রপার্টি সেটা কি? সহজ কথায়, যদি এ কমা বি এই জোড়াটাই জনপ্রিয় না হয়, তাহলে এ কমা বি কমা সি এই তিনটের কম্বিনেশনটাও জনপ্রিয় হবে না। এটা খোঁজারই দরকার নেই। ও, তার অনেক অপ্রয়োজনীয় হিসেব করার আগেই বাদ দিয়ে দেওয়া যায়। ঠিক। এতে অনেক ক্যালকুলেশন বেঁচে যায়। মনে রাখার জন্য একটা লাইন আছে, ছোট থেকে বড় করো, ফালতু বাদ বড়। কম জনপ্রিয় কম্বিনেশনগুলোকে শুরুতেই ছেটে ফেলে অ্যাপ্রিওরি নিজের কাজ কমিয়ে নেয়। অ্যাপ্রিওরি কিভাবে ধাপে ধাপে অপ্রয়োজনীয় কম্বিনেশন বাদ দিয়ে কাজ করে। একদম ঠিক। কিন্তু একটা সমস্যা আছে, যখন প্রচুর আইটেম থাকে, ভাবুন একটা বড় অনলাইন স্টোরের কথা। হ্যাঁ, হাজার হাজার প্রোডাক্ট। তখন সম্ভাব্য কম্বিনেশন তো অসংখ্য হয়ে যায়। অ্যাপ্রিওরি একটু স্লো হয়ে যেতে পারে। এখানে এফপি গ্রোথ অ্যালগরিদম কাজে দেয়। এফপি গ্রোথ এটা কিভাবে আলাদা? এটা একটু অন্য পথে হাঁটে। পুরো ডেটাটাকে প্রথমে একটা গাছের মতো স্ট্রাকচারে, একটা ট্রি স্ট্রাকচারে সাজিয়ে নেয়। একে বলে এফপি ট্রি। এফপি ট্রি, আচ্ছা। ভাবুন যেন পুরো ডেটাবেসটাকে বারবার না ঘেটে সেটার একটা কম্প্রেসড বা সংক্ষিপ্ত রূপ তৈরি করে নিল। এই ট্রিটা ডেটাটাকে খুব এফিশিয়েন্টলি স্টোর করে। তাতে লাভটা কি হয়? লাভ হলো বারবার পুরো ডেটাবেস স্ক্যান করতে হয় না, আর অ্যাপ্রিওরির মতো সম্ভাব্য ক্যান্ডিডেট কম্বিনেশনগুলো তৈরি করার যে একটা বড় স্টেপ ছিল সেটাও লাগে না। ও, ক্যান্ডিডেট জেনারেশন লাগে না? না, তাই এটা সাধারণত অ্যাপ্রিওরির চেয়ে বেশ ফাস্ট কাজ করে, বিশেষ করে যখন ডেটাসেট অনেক বড় আর আইটেম অনেক বেশি। বাহ, তার এফপি গ্রোথ একটা বিশেষ ডেটা স্ট্রাকচার। এই এফপি ট্রি ব্যবহার করে কাজটা অনেক দ্রুত আর সহজে করে ফেলে। এই ট্রি ভিত্তিক পদ্ধতি কিভাবে অ্যাপ্রিওরির চেয়ে দ্রুত হতে সাহায্য করে? হ্যাঁ, আর এই অ্যাসোসিয়েশন রুল কিন্তু শুধু ক্যান্টিন বা দোকানেই কাজে লাগে না, এর ব্যবহার কিন্তু অনেক জায়গায়। অ্যাসোসিয়েশন রুল লার্নিংয়ের কয়েকটি বাস্তব প্রয়োগ কি কি? তবে এখানে একটা খুব জরুরি বিষয় মনে রাখতে হবে। কি সেটা? দুটো জিনিসের মধ্যে অ্যাসোসিয়েশন স্ট্রং হলেই যে তাদের মধ্যে সত্যিকারের কার্যকারণ সম্পর্ক বা কোরিলেশন থাকবেই, তা কিন্তু নাও হতে পারে। একটু বুঝিয়ে বলবেন? ধরুন, গরমকালে আইসক্রিম আর ঠান্ডা পানীয় দুটোই খুব বিক্রি হয়। ডেটা অ্যানালিসিস করে হয়তো দেখা গেল এদের মধ্যে সাপোর্ট আর কনফিডেন্স বেশ হাই। হ্যাঁ, হতেই পারে। তার মানে কি এটা যে যারা আইসক্রিম কিনছে তারা ঠান্ডা পানীয় কিনছে কারণ তারা আইসক্রিম কিনেছে, নাকি দুটোই কিনছে কারণ গরমকাল? ও আচ্ছা, দুটোই আসলে গরমের জন্য জনপ্রিয়। একটা কিনলে অন্যটা কেনার প্রবণতা হয়তো বাড়ছে না। ঠিক, হয়তো দুটো জিনিসই খুব পপুলার, তাই একসাথে কেনার ঘটনাটা বেশি ঘটছে। এই ব্যাপারটা বোঝার জন্য লিফট নামে একটা মেট্রিক ব্যবহার করা হয়। লিফট? হ্যাঁ, লিফটের মান যদি 1-এর বেশি হয় তার মানে
একটা আইটেম কিনলে অন্য আইটেমটা কেনার সম্ভাবনা আসলেই বাড়ে, মানে একটা পজিটিভ কোরিলেশন আছে। আর যদি 1-এর কম হয়? তাহলে নেগেটিভ কোরিলেশন, মানে একটা কিনলে অন্যটা কেনার সম্ভাবনা কমে যায়। যেমন যারা কম্পিউটার গেম কেনে তারা হয়তো বই কম কেনে। বুঝেছি। আর যদি 1-এর কাছাকাছি হয়? তার মানে হয়তো তেমন কোনো আসল সম্পর্ক নেই। দুটো জিনিস হয়তো নিজেদের জনপ্রিয়তার কারণেই একসাথে বিক্রি হচ্ছে। ওহ, দারুণ পয়েন্ট। তার মানে শুধু অ্যাসোসিয়েশন মানে সাপোর্ট কনফিডেন্স দেখেই সিদ্ধান্তে পৌঁছানো যাবে না, লিফট দেখে কোরিলেশনটাও যাচাই করতে হবে। কনফিডেন্স বেশি হলেই কি দুটো জিনিসের মধ্যে আসল সম্পর্ক আছে বলে ধরে নেওয়া যায়? একদম না। লিফটটা দেখাটা খুব জরুরি। অ্যাসোসিয়েশন আর কোরিলেশনের মধ্যে পার্থক্য, আর সেটা বোঝার জন্য লিফটের ব্যবহার। একদম। আর এই ধারণাগুলো কিন্তু আজকের এই ডেটা নির্ভর যুগে ভীষণ গুরুত্বপূর্ণ। একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা টেকনোলজির যে কোনো ফিল্ডে যারা কাজ করছে বা পড়ছে, তাদের জন্য ডেটার মধ্যে থেকে এরকম প্যাটার্ন খুঁজে বের করার ক্ষমতা। হ্যাঁ, ডেটা থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার স্কিল। ঠিক, এই দক্ষতাগুলো ভবিষ্যতে খুবই কাজে দেবে। বিগ ডেটা, মেশিন লার্নিং এগুলোর ভিত্তি কিন্তু এই ধরনের অ্যানালিসিসই তৈরি করে। তাই আমার মনে হয় শেখাটা চালিয়ে যেতে হবে। কারণ ডেটা মাইনিংয়ের জগৎটা প্রতিদিন নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, আর এই জ্ঞানটা ভবিষ্যতের পথে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। সত্যি। আর সবশেষে একটা জিনিস ভাবার জন্য রেখে যাই, এই যে অ্যালগরিদমগুলো আমাদের পছন্দ অনুযায়ী জিনিস সাজেস্ট করে বা দোকানে জিনিসগুলো পাশাপাশি রাখে, এটা কি অজান্তেই আমাদের পছন্দ বা আচরণকে একটু একটু করে প্রভাবিত করছে বা বদলে দিচ্ছে? এটা নিয়ে আপনারা অবশ্যই ভাবতে পারেন।